ওকে, গুড মর্নিং সবাইকে আবারও। তো আশা করি আমার কথা শুনতে পাচ্ছ গুড সবাই। মর্নিং স্যার। হুম। আচ্ছা, আর ঈদের ছুটি কেমন কাটলো সবার? সবাই স্যার সুস্থ অনেক ছিলে তো ভালো নাকি? কাটছে। হুম। সবার কি ভালো কাটছে? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। স্যার আপনার কেমন কাটছে? এই তো ভালোই, সুস্বাস্থ্যে গেছে। আচ্ছা, তো তাহলে আমাদের পড়াশোনা আবার শুরু। জি তো স্যার। আশা করি সবাই পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। আচ্ছা, তাহলে এখন আমাদের পড়া চলছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তাই না? হুম। আমাদের কয়টা বাকি জি আছে স্যার। জি স্যার। পোয়েট্রি আর? পোয়েট্রি কটা বাকি? দুইটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা লাস্টে হোম বেরিয়াল পড়ে শেষ করেছিলাম। আর এদিকে তোমাদের পড়া চলছে হচ্ছে ইন্ট্রোডিউসিং সোশিওলজি এর চ্যাপ্টার 2, 27 মার্চ পর্যন্ত দেওয়া ছিল। আর ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের 26 মার্চ পর্যন্ত বলা ছিল। তার সাথে একটা টেস্ট নেওয়ার কথা ছিল আজকে 5 এপ্রিল। জি স্যার। এই টেস্টটা দেওয়ার জন্য কি সবাই প্রস্তুত তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। ওকে। তাহলে টেস্টটা মেনলি আমি নিব হচ্ছে সন্ধ্যার দিকে, ঠিক আছে? সন্ধ্যার দিকে আমি প্রশ্ন শেয়ার করে দিব। আর কত মার্কের টেস্ট নেওয়ার কথা এখানে? 1 থেকে 5 মডেল, তাই তো? হুম। মার্ক বলি নাই, সেটা আমি 1 থেকে 5 চ্যাপ্টারের মধ্যে যেভাবে নেওয়া যায় ওইভাবে নিব। তো আশা করি তোমরা এটাকে ভালো করে পড়েছো। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের আমাদের রাইটিং এর কতদূর পর্যন্ত পড়ে শেষ করেছিলাম আমরা? রাইটিং স্কিলস, রাইটিং স্কিলস আমরা ধারাবাহিকভাবে যে পড়ছিলাম, কতদূর পর্যন্ত ছিল ওটা করা বলতে পারো? স্যার। সব হয়ে গেছে না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপর থেকে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়া শুরু করতে হবে। অলরেডি পোয়েট্রির কোশ্চেন আমি শেয়ার করেছি মনে হয় 5-6টা মতো। ওগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো। আচ্ছা, তো এটা পরীক্ষাটা নেওয়ার শেষ করে আমরা পোয়েট্রিটা শুরু করব। আর এটার জন্য আবার 1 মাস সময় দিব, 1 থেকে 10 পর্যন্ত, মানে পুরোটা আবার রিভিশন করতে হবে, এটা পড়তে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেহেতু হোমবেরিয়াল পোয়েট্রিটা পড়ে শেষ করেছি। আচ্ছা, একটু মিউট রাখো, কারো ওখান থেকে মনে হয় পাখির সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, হোমবেরিয়াল পড়েছি, পিয়ানো পড়া হয়েছে, তাই না? ফার্নহিলও পড়া হয়েছে আমাদের। বাদ আছে পাইক আর হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এটা। আচ্ছা, তাহলে আজকে আমরা পাইকটা পড়া শুরু করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাইক, টেড হিউজেস, এর লেখা আমাদের আজকের কবিতা। পাইক কি বলতো? পাইক চেনা আছে? পাইক কি জিনিস চেনো সবাই? পাইক কি? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার। হুম। জি স্যার, জানি না। আচ্ছা, পাইক স্যার পাইক কি এটা এক ধরনের কি না? বলো? এক ধরনের মাছ। হ্যাঁ, এক ধরনের মাছ। হুম। তো দেখো, পাইক ফিশ, এই যে এইরকম মাছ, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই জিনিস দেখতে পাচ্ছ? কেমন এই কালারটা দেখো, গায়ে কেমন ফোটা ফোটা, তাই তো? অনেকটা। দেখো তো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কেমন দেখতে, এই যে এরকম না, গায়ে যেমন একটা সুন্দর ডোরা কাটা দাগ আছে, এরকম ফোটা ফোটা না?
এটা হ্যাঁ স্যার। তো এখানেও, এবং কালারটা হচ্ছে অনেকটা ওই রকম গোল্ডেন কালারের, ইয়েলোইশ ভাব আছে। দেখো এই এই হচ্ছে পাইক ফিশ। এখন এই দাঁতগুলো কেমন দেখতে দেখো তো। হুম, একদম ধারালো, হ্যাঁ, ভয়ঙ্কর। হিংস্রতা আছে না সুচালো। দেখতে? হ্যাঁ, একদম সোচালো দাঁত। জি স্যার। হ্যাঁ, এই যে বড় দাঁত এগুলোকে বলা হয় ফ্যাং। ফ্যাংস বুঝো তো? যেমন কুকুরের থাকে, বিড়ালের থাকে একটা করে, যারা মাংসাশী প্রাণী তাদের একটা করে, দুইটা করে বড় দাঁত থাকে দুই দিকে, ঠিক আছে তো? এটাকে জি বিষ স্যার, দাঁত ক্যানাইন বলা হয়। বলে। হুম, এই যে এরকম দেখতে পাচ্ছ, এইরকম দুইটা বিষ দাঁত থাকে, লং। দেখো এই যে এরকম, হ্যাঁ, বিড়াল, কুকুর বা হচ্ছে সাপের, হ্যাঁ, দেখো এই যে এখানে দেখাচ্ছে। বিভিন্ন সিনেমাতে দেখা যায়, বিশেষ করে ভ্যাম্পায়ার জাতীয় সিনেমাগুলোতে নাকি, যে এরকম দাঁত বার হয়ে যায় দিয়ে একদম মানুষের রক্ত খেয়ে নেয়। হ্যাঁ, এই যে এগুলোকে বলে ফ্যাং। আর এই যেগুলো হচ্ছে জ, মাড়ির দাঁত যেগুলো আছে, তো এগুলো দেখাবে এখানে, আমরা সেটাই পড়বো। তা মাছটাকে দেখে খুব ভয়ানক মনে হচ্ছে নাকি খুবই শান্ত শিষ্ট, হ্যাঁ, ভালো মানুষ মনে হচ্ছে? ভয়ানক মনে হচ্ছে। ভয়ানক মনে হচ্ছে নাকি? হ্যাঁ। তো আমরা যদি একটু দেখো, আমি একটু ভিডিওটা আসলে কি বলেন সেটা আমরা একটু দেখে আসি। ওকে, আচ্ছা দেখো, আমাদের রাইটারের নাম কি হচ্ছে কি দেখো তো, টেড হিউজেস না? হ্যাঁ, এবং এনার অধিকাংশ কবিতাই কিন্তু এরকম বিভিন্ন প্রাণী নিয়ে, হ্যাঁ, কাক, তারপর হচ্ছে দেখো এই যেখানে সাম অফ হিজ ফেমাস কালেকশন বলছে, হিউজ তার অধিকাংশ কবিতাতে নেচার আসছে, বিশেষ করে নেচার এবং হিউম্যান কন্ডিশনকে তিনি তুলে ধরেছেন। এবং তার অধিকাংশ কবিতাগুলোই বিভিন্ন অ্যানিমেল নিয়ে, অ্যানিমেল, বার্ড, এগুলো নিয়ে। এই জন্য তাকে অনেক সময় অ্যানিমেল পয়েট বলা হয় তাকে। অ্যানিমেল পয়েম, তার কবিতাগুলো হলো অ্যানিমেল পয়েম। দেখো দেখো উডু, ক্রো, ঠিক আছে তো, দ্য লুপারকাল। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি দেখো, ক্রো ইজ পার্টিকুলার নোটেবল ফর ইজ ডার্ক এলিমেন্টারি ইমেজারি, মানে কাকের বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষের বৈশিষ্ট্যকে তুলে ধরছেন। হ্যাঁ, তো এখানে অধিকাংশ কবিতাগুলোই আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্যগুলোকেই তিনি বিভিন্ন ধরনের পশু পাখি, তাই তো, এগুলোর চরিত্র দিয়ে তুলে ধরেছেন। তো আজকের কবিতাতেও ঠিক আমরা এরকম পাইকের মাধ্যম দিয়ে মানুষের বৈশিষ্ট্যকে পাবো আর কি। মানুষ কেমন বলো তো? মানুষ খুব ভালো একটা প্রাণী, তাই তো, যার ভিতরে কোনো হিংস্রতা নাই। হ্যাঁ, ভালো তো নাকি? না স্যার। হুম, দেখো এখানে দেখানো হচ্ছে যে, দেখো, পাইক বাই টেড হিউজেস ইজ আ হন্টিং অ্যান্ড ইভোকেটিভ পয়েম দ্যাট ডেলভস ইনটু দ্য মিস্ট্রিয়াস অ্যান্ড প্রাইমাল নেচার অফ দ্য পাইক। প্রাইমাল নেচার মানে হচ্ছে, প্রাইমাল বুঝো তো, মানে হচ্ছে হিংস্রতা, ঠিক আছে তো, তার ভিতরে যে এই যে দেখো এরকম সবসময় অন্যের ক্ষতি করা নিজের লাভের জন্য, হ্যাঁ, স্বার্থবাদিতা, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। দেখো বলছে রিলেটিং টু অ্যান আর্লি স্টেজ ইন রিভলিউশনারি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি মোর। আচ্ছা, এখানে মেনলি যে সেন্সটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে আদিমতা। আদিমতা বলতে আমরা মেনলি হিংস্রতাকে বুঝি, ঠিক আছে তো, বা সেই আগের যুগে আমরা যেমন পশুর মতো ছিলাম, আমাদের মধ্যে বৈশিষ্ট্য ছিল যে আমরা শিকার করে খাবো, ঠিক আছে তো, অন্যের মানে কি বলবো, অধিকাংশ পশু পাখির কাজ কি, ওদের কাজ হলো ক্ষুধা লাগলে কি 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 করা, ক্ষুধা লাগলে যে, স্বীকার করা। হ্যাঁ, একদম শিকার করে খেয়ে নাও। এখানে কোনো রকম কোনো, দেখো এই যে আদিমতা, প্রধান বলতে বুঝো না, আমরা বুঝবো হচ্ছে আদিমতা। আদিমতা দিয়ে বোঝাবো কি, যে ঠিক পৃথিবীর শুরুর মুহূর্তে মানুষের যে বৈশিষ্ট্য ছিল এখনো সেরকমটা থাকা। হ্যাঁ, তো এর ভিতরে এই পৃথিবীর বিবর্তনের সাথে সাথে
শুধু মানুষ বাদে আর বাকি সকলের কি বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে বলো তো? না আগের মতোই আছে সবাই, সব প্রাণী? সবাই আগের মতোই হ্যাঁ, আছে। যেমন পাখি এখনো কি করে, তার বাসা বানায়, বাসা বানায় হচ্ছে ডিম পাড়ার জন্য, তাছাড়া সে গাছেই থাকে। তার কিন্তু আমাদের মতো এরকম বিশাল বিশাল বিল্ডিং বাড়ি লাগতেছে না। আমরা আগে সেই খোলা গুহাতে থাকতাম, সেখান থেকে আমরা বাসা বানানো শুরু করলাম খড়কুটো দিয়ে, তারপরে মাটির, তারপরে ইট পাথর, তারপরে এখন মোটামুটি একদম আলিশান বাড়ি টাড়ি কত কিছু তৈরি করতেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে মানুষের বিবর্তনের সাথে সাথে এসেছে। আজ থেকে 100 বছরের বাড়ি যেগুলো রাজকীয় ছিল সেগুলো এখন ওল্ড মডেল মনে হয়। এখন আমরা আধুনিকতম বাড়ি বানাচ্ছি, বাড়ি তৈরি করতেছি। ঠিক আছে? এইভাবে কি হচ্ছে, ধীরে সুস্থে আমাদের এক একটা পরিবর্তন কিন্তু আমরা আমাদের ভিতরে দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, যে পরিবর্তনগুলো হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই পশু পাখির মধ্যে সে আদিমত্ব কিন্তু এখনো আছে। তাই বলে কি মানুষের এত বিবর্তন হয়েছে, মানুষের মধ্যেও যে আদিম বৈশিষ্ট্য ছিল, হিংসা, বিদ্বেষ, রাগ, খুন, হ্যাঁ, স্বার্থবাদিতা, এগুলো কি চেঞ্জ হয়ে গেছে না? এগুলো এখনো আছে? এখনো আছে। এখনো আছে। তাহলে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে যে মানুষের মধ্যে আধুনিকতা, শিক্ষা, ধর্ম, বিভিন্ন জিনিস আসা সত্ত্বেও মানুষ কিন্তু সে আগের জায়গাতেই আছে। মানুষের মধ্যে এখনো লোভ, হিংসা, হ্যাঁ, প্রতারণা করা, চালাকি করা, হ্যাঁ, মিথ্যাবাদিতা, এগুলো এখনো সেইভাবেই কিন্তু চলছে। হুম। তো এই, এখন বেশি খারাপ। হ্যাঁ, মানুষ সবসময় খারাপ ছিল, মানুষের যে আগের যে বৈশিষ্ট্য সেগুলো এখনো আছে, পরেও থাকবে। যতই ধর্ম আসুক, যত কিছুই আসুক, এর ভিতরে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা তো মানুষের বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে কিছু নাই। যেমন বাঘ কখনো ঘাস খাবে আর হরিণ কখনো মাংস খাবে বলো, পৃথিবীর বিবর্তনের সাথে সাথে? হুম। না। যে বাঘ ঘাস খেয়ে বাঁচবে না। আর হরিণ মাংস খেয়ে বাঁচবে, এটা কখনোই হবে না। তেমনি মানুষ আগে যেমন ছিল তেমনই আছে, এখনো আছে। হ্যাঁ, মানুষ অন্যের প্রতারণা করবে, পকেট মারবে, খাবে, ঘুষ খাবে, তাই না? যতই ধর্মীয় ব্যাপার নিয়ে এসে তাকে মসজিদ মন্দিরে ঢোকায় ফেলা হোক না কেন, হ্যাঁ, কিছু করার নেই। কারণ হুজুররা কি দুর্নীতি করে না? হুজুর, পাদ্রী, পুরোহিত করে না দুর্নীতি? হ্যাঁ, বলো। করে। তারা তো ধর্মের ভিতরে আছে, তারপরে তারা করতেছে। হ্যাঁ, যারা হচ্ছে দেখা যাচ্ছে মসজিদ মন্দিরে থাকে, গির্জাতে থাকে, তারাও মানুষের সাথে প্রতারণা করতেছে, কিন্তু তারা ধর্ম নিয়েই আছে। অতএব তাদেরই বরং এগুলো না করা উচিত ছিল। মানুষ যারা ধর্মের বাইরে তারা করতে পারে, স্বাভাবিক, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু যারা ধর্ম নিয়ে আছে, মানুষকে ধর্ম শিক্ষা দিচ্ছে, তারাও করতেছে। তাহলে বাকি মানুষগুলো কি করবে একটু বলো তো? তাহলে বাকি মানুষগুলো কি করবে? হ্যাঁ, তা ঠিক ওই ব্যাপারগুলোকেই তুলে ধরা হয়েছে এই পাইক ফিশের বৈশিষ্ট্যের মাধ্যম দিয়ে। হ্যাঁ, তাই বলতে দেখো, এটা হচ্ছে একটা প্রিডেটরি ফিশ। প্রিডেটরি মানে হচ্ছে, বলো কি, শিকারী, তাই তো? যে সবসময় কি করে, শিকার করে বেড়ায়। হ্যাঁ, বিশেষ করে যারা এই মাংসাশী প্রাণী, তাদেরকে প্রিডেটরি প্রাণী বলা হয়। দেখো, প্রেইং নেচারালি অন আদার্স, যারা সবসময় দেখো সিকিং টু এক্সপ্লয়েট আদার্স, অন্যকে খুন করে, রাহাজানি করে, অন্যের উপর চিটিংবাজি করে যারা বেঁচে থাকে, তাদেরকে বলা হচ্ছে এরকম প্রিডেটরি। মানুষও তার মধ্যে একটা। There was a fish found in the waters of England. Through vivid imagery, এগুলো দিয়ে কি তুলেছে? Hughes explores themes of violence, power, and the relentless cycle of life and death in the natural world. Relentless cycle of, হ্যাঁ, লাইফ অ্যান্ড ডেথ। সাইকেল মানে কি? চক্র। আমরা জীবন আছে, মরবো, বাঁচবো, এইভাবেই জীবন আমাদের চলে যাবে। তো এইভাবে তিনি বিষয়গুলোকে দেখিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, বাকিগুলো তোমরা একটু পড়ে নেবা। তাহলে কবি এভাবেই শুরু করেছেন, দেখা যাচ্ছে পাইক 3 inches লং। তাহলে প্রথম যে পাইকের কথা তিনি বললেন, তার দৈর্ঘ্য কতটুকু? 3 ইঞ্চি। 3, তাই তো? 3। হ্যাঁ, 3 ইঞ্চি মাত্র, ছোট। 3 ইঞ্চি কতখানি হতে পারে, মানে কতটুকু হতে পারে? একদম আমাদের আঙ্গুলের মাথা, তাই তো? হয়তো একটা আঙ্গুল সমান, ঠিক তো? বৃদ্ধাঙ্গুলের অতটুকু। হ্যাঁ, তাহলে ছোট। তারপরও কি সাইজে কি কি বলছে, একদম পারফেক্ট। পারফেক্ট। কিসে পারফেক্ট? ইন অল পার্টস। দেখো, পারফেক্ট পাইক ইন অল পার্টস। 3 ইঞ্চ হলে পারেও, বাচ্চা একটা ছোট মাছ হলেও সে কিন্তু সাইজে একদম পারফেক্ট। কিসে পারফেক্ট? সাইজে। অল পার্টস। অল পার্টস। হ্যাঁ, অল পার্টে একদম। একটা বড় পাইক দেখতে যেমন, এই ছোট পাইকটার অবস্থাও ঠিক তেমনই। সেটাকে বোঝাতে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তাই বলছে
পারফেক্ট ইন অল পার্টস, তাহলে বুঝতেই পারতেছো কবি কি বলতে চাচ্ছেন, যে শুধু তার চেহারা সুন্দর সেটা না, অন্য দিক থেকেও পারফেক্ট। সেটা কোন দিক বলো তো? তার হিংস্রতার দিক থেকেও সব কিন্তু, দিক। হ্যাঁ, সে এখনো সেরকমই। আমাদের ছোট বাচ্চারাও কি হিংস্র হয় না? অনেক সময় মারামারি করে না, খেলা নিয়ে মারামারি করে। জি হ্যাঁ, জি স্যার। ছোটবেলাতেই প্রকাশ পেয়ে যায় যে মানুষ কেমন। হ্যাঁ, ছোটবেলাতেই কিন্তু প্রকাশ পেয়ে যায় যে মানুষ কেমন বৈশিষ্ট্যের। সেটা তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া, হিংস্রতা দেখানো, লোভ দেখানো, হ্যাঁ, চালাকি করা, এগুলো কিন্তু সে ছোটবেলা থেকেই শুরু করে দেয়। হ্যাঁ, তাই বলছে কি, পাইক 3 inches লং, পারফেক্ট ইন অল পার্টস। দেখতে কেমন? গ্রিন টাইগারিং দ্য গোল্ড। দেখো, গ্রিন আছে, গোল্ড আছে, অনেকটা কার মতো? টাইগারের মতো দেখতে, আমরা যেটা দেখলাম, তাই না? এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি এর? কিলার্স ফ্রম দ্য এগ। ফ্রম দ্য এগ মানে কি? একদম জন্ম থেকেই। ফ্রম দ্য এগ মানে তার জন্ম থেকেই সে কেমন? কিলার্স। কিলার। হ্যাঁ, তাহলে পাইক 3 inches লং, পারফেক্ট ইন অল পার্টস, গ্রিন টাইগারিং দ্য গোল্ড, কিলার্স ফ্রম দ্য এগস, এবং মুখে কেমন রয়েছে? দ্য ম্যানিভোলেন্ট এইজ গ্রিন। সেই এইজড মানে কি? সেই প্রাচীন যুগে যেমন তার বৈশিষ্ট্য ছিল, তার চেহারা ছিল, এখনো তার ভিতরে সেরকম একটা হিংস্র ভাব রয়েছে। গ্রিন মানে এমনি বোঝাই হচ্ছে হাসি, যেটাকে আমরা বলছি হিংস্রতার হাসি। বুঝতে পারছো? অনেক সময় মানুষ খুন করতে গিয়ে হাসে না? খুনি যাকে খুন করা হয় তার সামনে একটা হিংস্রতা দেখিয়ে, ভিলেনরা বিশেষ করে সিনেমা নাটকে আমরা দেখছি না? জি হ্যাঁ, জি স্যার। একটা অদ্ভুত হাসি দেয়। হ্যাঁ, তাই বলছি দেখো, স্মাইল ব্রডলি, সে একটা ব্রড একটা স্মাইল, কিন্তু সেটা কেমন স্মাইল? বলছে কি, ম্যালিভোলেন্ট। ম্যালিভোলেন্ট কি? ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণ, মানব বিদ্বেষী, তাই তো? এরকম একটা হাসি যেন, বা চিহ্ন তার মুখে যেন লেগে আছে। দেখো, হ্যাভিং অর শোয়িং আ উইশ টু ডু এভিল টু আদার্স, অন্যের ক্ষতি করার যে একটা মানসিকতা, ইচ্ছা, এটা করে ম্যালিভোলেন্ট। তাহলে তার ভিতরে সব সময় দেখো, অন্যকে মেরে খাওয়ার একটা ধান্দা সবসময় তার মুখে লেগে আছে। এবং দে ডান্স অন দ্য সারফেস অ্যামং দ্য ফ্লাইস, এবং তারা কি করছে? পানির যে সারফেস আছে সেখানে তারা কি করে বেড়াচ্ছে? এই যে আমরা যে ভিডিওতে পাইকটা দেখলাম, তাই না? এই পাইকটা কি কি করছে? ভেসে বেড়াচ্ছে না পানির ভিতরে? জি স্যার। হ্যাঁ, এই ভেসে বেড়ানোটাকে কবি বলতেছে ডান্স করা। হ্যাঁ, কবি পাইকটাকে দেখতে পাচ্ছে যে সে ভাসতেছে, হ্যাঁ, আর এই ভেসে বেড়ানোটাকে কবি বলতেছে ডান্স করতেছে। আর ফ্লাইস মানে কি? অন্যান্য যে মাছ, ছোটখাটো মাছ যেগুলোকে সে শিকার করবে। তাই বলছে, দে বলতে কাদের বোঝানো হচ্ছে? পাইককে বোঝানো হচ্ছে কিন্তু। হ্যাঁ, দে ডান্স অন দ্য সারফেস অ্যামং দ্য ফ্লাইস। তাহলে অন্যান্য যে সকল আরো মাছ রয়েছে ছোট ছোট, তাদের মাঝে সে যেন ঘুরে বেড়াচ্ছে। কে? কবি এটাকে কি বলছে? ডান্স করছে। কারণ কি? ডান্স কখন করে মানুষ বলো তো? যখন খুশি হয়, না? তখন খুশিতে থাকে। বিশেষ করে কিছু, ওই যে সিনেমা দেখছো, ওই যে তোমার নিগ্রোদের, বা হচ্ছে যেখানে ইংলিশ সিনেমা আছে, কিছু ইংলিশ মুভি আছে, দেখবা যে কিছু জি স্যার। ওই প্রাইমাল মানুষ রয়েছে যারা কি করে? শিকারি দেখলে নাচে। হ্যাঁ, সেটা শিকার করার পর আগুনে পুড়িয়ে যখন খায়, বিশেষ করে যারা হচ্ছে জাতীয় মানুষ, হ্যাঁ, হচ্ছে ওই যে ক্যানিভাল জাতীয় মানুষ, হ্যাঁ, তারা কি কি করে? মানুষ, সাদা হোক মানুষ, তারা অন্য ধরে নিয়ে আসে, নিয়ে এসে তারা ওকে খুন খাবে। খাওয়ার আগে তারা খুব নাচ গানা করে। হ্যাঁ, হিংস্রতা দেখো, দেখো। এই দেখো, এরা খুব খুশি। হ্যাঁ, এই যে দেখো, এটা একটা সিনেমা, বিশেষ করে ইনফার্নো। এই যে দেখো, মানুষ মেরে, ক্যানিভাল মুভি। হ্যাঁ, ক্যানিভাল হলোকাস্ট। হলোকাস্ট এটাও ইয়ে আছে, যে কিভাবে মানুষ মানুষদেরকে খায়। হ্যাঁ, আর সেই সিনেমাতেই আমরা কয়েকটা দেখলে বুঝতে পারবো যে তারা তারা কি কি করে? একদম গোল হয়ে ঘুরে তারা নাচে, হ্যাঁ, গান করে। হ্যাঁ, বুঝতে পেরেছ? এই দেখো, দেখাচ্ছে এই জাতীয় মানুষগুলো। যাক, এখানে এগুলো যেহেতু যাক, এখানে ইমেজগুলো এভাবে দেখাচ্ছে না, তো সিনেমাগুলো
খুবই, এই দেখো এই যে হ্যাঁ কে বাঁচছে, হাত মোড়া করে বাঁচছে। বিশেষ করে তোমরা থার্ড ইয়ারে একটা নভেল পড়বা, দেখো এই যে মানুষ পড়ে আছে, হ্যাঁ এই যে মানুষগুলো। থার্ড ইয়ারে একটা সিনেমা ইয়া আছে, নভেল আছে, নাম হচ্ছে রবিনসন ক্রুসো, ঠিক আছে? তো সেখানে দেখানো হবে এই বিষয়গুলো। এই যে দেখো একটা মানুষকে ধরছে, হ্যাঁ মেরে তারা খাবে। তো যাক এরকম বিষয়টা, তাই তারা ডান্স করছে। তো এরা যেমন ডান্স করে, তাই এখানে কবি ঠিক মানুষের ওই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরছে। হ্যাঁ, দে ডান্স অন দ্য সারফেস অ্যামং দ্য ফ্লাইস। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? কি কি বৈশিষ্ট্য জি বলা হলো স্যার। মাস্টার? হ্যাঁ, তাহলে দেখো দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা গিভস আ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য পারফেক্ট পাইক ইন কালার, সাইজ এন্ড অ্যাপিয়ারেন্স। মানে একদম পারফেক্ট, আর কিছু বলেনি, জাস্ট বলা হচ্ছে পারফেক্ট ইন অল পার্টস। The poet states that the pike is 3 inches long and perfect in its all nature. It has the color combination of green and gold. Here the poet uses the metaphor tigering the gold. Tiger এর সাথে তুলনা করছেন for describing the color of the fish, which is also a reference to tiger for its mightiness on earth. টাইগারের কথা আনার কি, টাইগারও কি একই ধরনের হিংস্র একটা প্রাণী, সেখানে একটা ওই ধরনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। Killers from the eggs refers to its destructive nature by birth. হ্যাঁ, এই দেখো from the egg মানে কি একদম জন্ম থেকে। They also have the wicked, দেখো malevolent or wicked green, with which another reference to its killing nature দেখানো হয়েছে। তো যাই হোক, এভাবে কবি ইন্ট্রোডিউস করলেন পাইক ফিশকে। এরপর বলা হচ্ছে, কবি পরে বলতেছে দেখো দে ডান্স অন দ্য সারফেস। ডান্স করার পরে কবি বলতেছে ডান্স না, হয়তো মুভ, কবি এটাকে ডান্স বলে ফেলেছেন। হ্যাঁ, আর মুভ স্টান্ড বাই দেয়ার ওন গ্র্যান্ডার। দেখো তো, যারা একটু ভাবুড়ে হয়, যারা একটু ধনী হয়, বা যাদের মধ্যে এক ধরনের ভাব থাকে, তারা কি এলোমেলো করে হাঁটে, নাকি একটা ভাব থাকে হাঁটার ভিতরে? বলো তো। একটা ভাব একটা থাকে। ভাব। একটা হাঁটার ভিতরে কিন্তু এক ধরনের ভাব কাজ করে, তাই না? একটা ভাব কাজ করে, খুব সুশ্রীভাবে হাঁটার চেষ্টা করে। তা এই মাছটাও কেমন জানি ওয়ান্ডার্ড, এই স্টান্ড মানে হচ্ছে ওয়ান্ডার হয়ে যাওয়া, মানে নিজের জাঁকজমকতায়, গ্র্যান্ডার মানে কি জাঁকজমকতায়, নিজের ভাবসাবে এতটুকু হাই লেভেলের যে সে কি করে, মুভ করে খুবই ধীরে সুস্থে। দেখো আমরা যে ভিডিওটা দেখলাম, ওখানে কি মাছকে খুব তাড়াহুড়ো করতেছে, পুঁটির মাছের মতো লাফালাফি করতেছে, নাকি ধীরে সুস্থে না চলতেছে? হ্যাঁ, খুবই ধীরে যাচ্ছে। যে শিকারী দেখতেছে অমনি তার উপর ঝাঁপিয়ে পড়তেছে। হ্যাঁ, মানে তার ভিতরে যেন অন্য কোনো, মানে মনে হবে যেন খুবই রাজকীয় ভাব তার ভিতরে। খুব একটা লিডার লিডার ভাব। কোনো রকম কোনো ভাব চক্কর নেই অন্য রকমের। একটা হাই সোসাইটির যে ভাবে মানুষ চলে, এরকম একটা ভাব নিয়ে সে মুভ করছে। কোথায় মুভ করছে? ওভার আ বেড অফ এমারেল্ড। দেখো ওভার আ বেড অফ এমারেল্ড বলতে কি বোঝানো হচ্ছে? পানির যে কালার, ওটাকে হচ্ছে এমারেল্ড। আমরা যে এই যে পানির যে কালারটা দেখলাম, এই যে কালার দেখছো, এই যে জি স্যার। এই কালার, হ্যাঁ, মাছটা যার উপরে দেখো, এই যে মাছটা যে চলছে, এটাকে বলা হচ্ছে বেড, এবং এই বেডটার কালার বলা হচ্ছে এমারেল্ড। এমারেল্ডের আর একটু হলদেটে কালার, এমারেল্ড। এই যে এরকম না কালারটা পানির, অনেকটা এত ডিপ না, তারপরেও এক ধরনের গ্রিনিশ ভাব রয়েছে, এই যে এরকম। এটি হচ্ছে এমারেল্ড, এমারেল্ড কালার ওয়াটার। দেখো মানে ঘাস টাস পচে গিয়ে যেমন পানির অবস্থা ধারণ করে, এই যে দেখো এখানে, এই যে বেশি উজ্জ্বল, আমাদের ওটাতে অতটা নাই, কিন্তু তারপরেও এই কালারটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। এবং বেড অফ এমারেল্ড বলতে এই ওয়াটারকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেন তার উপরে কি করছে, সে মুভ করছে। হ্যাঁ, সেটাই বোঝাতে ব্যবহার করা হয়েছে। দেখো এই যে, এই যে এখানে এক ধরনের আছে না গ্রিনিশ কালার, এক ধরনের ভাব আছে। দেখো আর মাছটা কি করছে এখন, দেখো ভাসছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, এই যে ভাসছে কিন্তু সে। তো যাই হোক, তাই বলতেছে। এবং এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, সিলুয়েট বলেছিলাম তাই না? দেখো ওভার আ বেড অফ এমারেল্ড, এবং হচ্ছে কি স্পষ্ট না, সিলুয়েট অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরর। সাবমেরিন বলতে কি বুঝি আমরা? সাবমেরিন বলতে কোনগুলোকে বোঝায়? সাবমেরিন মানে হচ্ছে যারা পানির নিচে অবস্থান করে বা পানির নিচে থাকে। হ্যাঁ, তাই সেখানে এক ধরনের রিফ্লেকশন আছে, শ্যাডোই ভাব আছে। হ্যাঁ, দেখো তাহলে পাইপগুলোর ইয়া কেমন ছিল?
ও লেন্থ কতটুকু ছিল? 3 ইঞ্চি, 3 তাই তো, 3 ইঞ্চ। কিন্তু দেখে মনে হচ্ছে কি এমন ভাবে চলাফেরা করতেছে যেন 100 ফিট লং ইন দেয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, এমন ভাব নিয়ে চলছে যেন সে যেন কি নেতা হয়ে গেছে, হ্যাঁ, 100 ফিট লং হয়ে গেছে, এরকম একটা ভাব নিয়ে সে চলছে। তাই বলছে দেখো, দ্য ফ্রেজ টার্নড বাই দেয়ার ওন গ্র্যান্ডার গিভস অ্যান এয়ার অফ ইম্পর্টেন্স টু দ্য পাইক। হ্যাঁ, পাইক অ্যাজ ইফ ইট নোজ দ্যাট ইট ইজ সামথিং টু বি রেসপেক্টেড। হ্যাঁ, সে এমন নেতার মতো চলছে যেন সবাই তাকে সম্মান করবে। হ্যাঁ, নেতারা যেমন একটা ভদ্র বেশে যাওয়ার চেষ্টা করে। ইট সিমস ইট লাইক ইট ইজ নট স্টার্নড অ্যাবাউট দ্য 100 ফিট লং, দেখো, হ্যাঁ, in its world, but about reflection in the shadow of the submarine। মানে তার যে শ্যাডোই ভাব রয়েছে, এতে এই শ্যাডোই ভাবেই যেন তাকে 100 ফিট লং মনে হচ্ছে। দ্য ওয়ার্ডস গ্র্যান্ডার বেড অফ এমারেল্ড ওয়ান্স এগেন ইন্ডিকেটস হিজ অ্যাডমিরেশন ফর হিজ ম্যাজেস্টিক আপিল অফ দ্য ফিশ। কারণ কি, এর একটা ম্যাজেস্টিক ভাব রয়েছে। হ্যাঁ, বেড অফ এমারেল্ড, বেড অফ এমারেল্ড কার হয়? রাজাদের হয়, রাজাদের হয়, তাহলে এরকম একটা কিছু। তারপর গ্র্যান্ডার মানে হচ্ছে কি, মানে একদম যারা ধনী অ্যারিস্টোক্রেসি তাদের মধ্যে এই ভাবগুলো থাকে। কবি এই শব্দগুলো ইউজ করেছেন, দেখো এটা কিন্তু ডিকশন, সিম্পলি বোঝানোর জন্য না, তাই তো। তার ভিতরে যে একজন এরকম রাজকীয় ভাব রয়েছে, একদম যে মানে জাঁকজমকতা রয়েছে, সেটাকে বোঝানোর জন্যই কিন্তু এই শব্দগুলো কবি এনেছেন। তাতে মনে হয় যে এটা কোনো সাধারণ ফিশ নয়। এটা খুবই হিংস্র একদিকে, এবং আরেকদিকে হচ্ছে শক্তিশালী, দেখো, পাওয়ারফুল। রাজাদের যেমন পাওয়ার থাকে, নেতাদের যেমন পাওয়ার থাকে, সেই পাওয়ারফুল সেন্সটাকে কিন্তু তুলে ধরতেও কবি এই শব্দগুলো ইউজ করেছেন। কথা বুঝতে পেরেছ? কবিতাটা একটু সিম্বলিক, এই জন্য একটু বোঝার চেষ্টা করতে হবে যে এই ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে। শুধু ওয়ার্ডগুলো জানলে হবে না। দেখো, 100 ফিট লং ইন দেয়ার ওয়ার্ল্ড, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মাসের লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 3 ইঞ্চ, কিন্তু কবি এখানে বলতে যাচ্ছে 100 ফিট লং। তার মানে কি, এখানে দিয়ে কি বোঝানো হলো? কি বলতে যাচ্ছে এখানে দিয়ে বলো তো? যে ছোট হলেও তার ভিতরে, তাই তো, মানে বড় হওয়ার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, মানে অনেকটা আমাদের মানুষের মধ্যে আছে না, যে আমরা অনেক সময় দেখি যে ছোট সাইজের মানুষ, গায়ে শক্তি টক্তি নাই, কিন্তু খুব হুঙ্কার ঝাড়ে, আছে না এরকম কিছু মানুষ? জি স্যার। দেখা যাচ্ছে ধাক্কা দিলে স্যার, তুলে যাবে, তুলে আছাড় দেওয়া যাবে, অথচ তার ভিতরে এক ধরনের অন্য রকমের রোগ ভাব দেখা যায়। হ্যাঁ, মানে এক ধরনের, মানে কি বলবো, মনে হবে যেন সে মনে হয় পৃথিবীর নেতা হয়ে গেছে, হিরো হয়ে গেছে, এরকম একটা ভাব দেখায়। হ্যাঁ, তো এখানেও ঠিক মাস্টার ভিতরেও এই অবস্থা রয়েছে যে তার নিজের জগতে সে 100 ফিট লং, তার সে হতে পারে 3 ইঞ্চ মাত্র, কিন্তু তার ভাবচক করে মনে হচ্ছে সে যেন এরকম 100 ফিট লং একটা প্রাণী, যে কাউকে পরোয়া করে না। ব্যাপারটা এরকম। এরপর কি বলছে দেখো, যে ইন পন্ডস, মানে কবি হয়তো বা তার আশেপাশে যে পুকুরগুলো আছে, এই পুকুরে হয়তো তিনি দেখছেন কিছু মাছ থাকতে, এরকম বলছে। ইন পন্ডস, পুকুরগুলোতে দেখা যায়, আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস। হিট স্ট্রাক লিলি প্যাড মানে কি? লিলি প্যাড বলতে কি কি বুঝি আমরা বলো তো? পদ্ম ফুল। হ্যাঁ, আর প্যাড বলতে কি কি বুঝি? প্যাড কি? পাতা। তার যে পাতা থাকে এগুলোকে বোঝাই, যে এই পাতাগুলো হচ্ছে প্যাড। হ্যাঁ, তাহলে হিট স্ট্রাক কেন বলা হচ্ছে? কারণ মনে করো খুব রোদ, এই যে দেখো পাইক ফিশ এখানে একটা, হ্যাঁ, রোদে কি হয়েছে, যেমন এই যে এখন চৈত্র মাস চলতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এখন কি গরম না খুব, এবং এই গরমে গাছের পাতাগুলো কেমন হয়? সব নুয়ে পড়ে না, একদম জড়িয়ে যায়, নুয়ে পড়ে। তো এরকম দেখা যাচ্ছে এই যে পদ্ম পাতাগুলো আছে, এই পদ্ম পাতাগুলো হয়তো ওইরকম মানে একদম হিট স্ট্রাক হয়ে গেছে। আমরা দেখি, এই যে এখানে অবশ্য এরকম ছবি একেই দিয়েছে, দেখো হিট স্ট্রাকে আগে কেমন সতেজ ছিল পাতাগুলো, আর এখন দেখো পাতাগুলো কেমন জানি একটু জড়িয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে দেখো। তো এরকম হিট স্ট্রাক যে লিলি প্যাড, দেখো এই যে হিট স্ট্রাক লিলি প্যাডের নিচে কি আছে? পাইক ফিশগুলো চুপটি মরে বসে আছে। দেখো এই যে একটা পাইক ফিশ চুপ করে বসে আছে। তো এটাকে বোঝানো হচ্ছে, দেখো বলছে, ইন পন্ডস আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস গ্লুম অফ দেয়ার স্টিলনেস। স্টিলনেস মানে কি? শান্ততা, নীরবতা। কাদের? কার নীরবতায় বলো? এই যে মাছগুলো, তাই না? মাছটা দেখো তো কি অবস্থায় আছে, চুপ করে আছে না?
গ্লুমি অবস্থায়, কেন মনে হচ্ছে যেন খুব কষ্টে আছে মাছগুলো, খাবার দাবার নাই। সে কি করছে, ছায়ার চারিদিকে রোদ, তাপ, এই তাপে কি করছে, এই লিলি ফুলের যে পাতাগুলো আছে তার নিচে সে ছায়ায় চুপ করে বসে আছে। হ্যাঁ, তা সেটা বলা হচ্ছে, দেখো যে গ্লুম অফ দ্য স্টিলনেস লগড অন লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস, তার মানে গত বছরের পচা, তাই তো, ব্ল্যাক লিভস মানে কি, যে পাতা পচে শুকে কালো হয়ে গেছে, সে পাতার নিচে লগড হয়ে আছে। লগড মানে কি, আটকে আছে বা বসে আছে, চুপ মেরে ওখানে দাঁড়িয়ে আছে মাছটা। এবং কি করছে, ওয়াচিং আপওয়ার্ড, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করছে, উপরের দিকে তাকিয়ে আছে। মানে কেমন লাগছে, একটা মানে হিংস্রতা, একটা ভাব, যেন সে লুকিয়ে আছে শিকার খোঁজার জন্য। অনেক সময় হয় না যে বাঘ হরিণ দেখে কোথায় চুপ মেরে প্রথমে বসে যায়, গাছের গাছের আড়ালে থাকে বা বনের ভিতরে লুকিয়ে থাকে, তারপরে যেই শিকারী তার কাছাকাছি আসে অমনি সে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, পড়ে কিনা। মানুষও যখন হরিণ শিকার করতে যায় বা তখন কি মানুষ কি লুকিয়ে থাকে না প্রথমে একটু, বলো, জি। গাছ নিচে লুকিয়ে থাকে, তাই না? লুকিয়ে থাকার পরে যে শিকারী মোটামুটি কাছাকাছি চলে আসে অমনি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনও আছে, মানুষও আগে এরকম করতো যে রাস্তার পাশে লুকিয়ে থাকে, যখন ডাকাত দল কি করে, রাস্তার পাশে গাছের আড়ালে চুপ মেরে বসে থাকে, যেই রাস্তা দিয়ে যাদের শিকারী কাছাকাছি চলে আসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক এরকম আর কি অবস্থা, যে পুকুরেও দেখা যায় যে লিলি প্যাডের পাতার নিচে, লিলি পাতার নিচে কি করে, এই ফিশগুলো চুপ মেরে দিনের বেলায় সূর্যের আলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বসে থাকে এবং উপরের দিকে তাকায়। অথবা কি করে, অর হাং ইন অ্যান অ্যাম্বার্ন ক্যাভার্ন অফ উইডস, অথবা ওই যে উইডস বললাম, যে সকল ছোটোখাটো শ্যাওলা জাতীয় গাছ টাছ থাকে, সেগুলো হচ্ছে শুকিয়ে যায়, শুকিয়ে পানির উপরে যখন থাকে সেখানে এক ধরনের অ্যাম্বার কালার ধারণ করে। দেখো অ্যাম্বার, অ্যাম্বার মানে বুঝো তো, আমরা বেশ কিছু কালার পেয়েছি এখানে, কিন্তু আমরা কিন্তু কিছু ইমেজারি পাচ্ছি, ঠিক আছে? মাছের কালার কেমন, অ্যাম্বার কালার কেমন, ওয়াটারের কালার কেমন। দেখো অ্যাম্বার হচ্ছে এই জাতীয়, এই যে এই কালারগুলোকে অ্যাম্বার বলা হচ্ছে, হ্যাঁ এরকম। তো অ্যাম্বার কালার ওয়াটার কেমন লাগে দেখি তো। আচ্ছা, অ্যাম্বার কালার লিভস দেখি আমরা, এই যে এই পাতাগুলো শুকিয়ে গেলে, পচে গেলে এরকমটা হয়ে যায়, ঠিক আছে? তো এখানে উইডগুলোর একই অবস্থা, উইডস ওয়াটার, এই যে দেখতে পাচ্ছ, এই যে উইড, শ্যাওলা জাতীয়, দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এরকম শ্যাওলা, এখানে দেখো একটু অ্যাম্বার কালার হয়ে গেছে, এর নিচে কি আছে, ফিশগুলো লকড হয়ে আছে, আটকে আছে বা বসে আছে। এর ভিতরে মাছগুলো হয়তো বসে আছে। দেখো এই যে এই যে এই এই ঘাসগুলো বা উইডগুলোকে বোঝানো হচ্ছে, এই যে এর নিচে, হ্যাঁ এই যে বিশেষ করে এইগুলোকে বোঝানো হচ্ছে। তাই বলছে দেখো, আর হাং ইন অ্যান অ্যাম্বার ক্যাভার্ন অফ উইডস, মানে ফাঁকা, যে ক্যাভার্ন মানে কি, ফাঁকা জায়গা রয়েছে, উইডের তৈরি, মানে ঘাস টাসের তৈরি, যেখানে তারা কি করে আছে, ঝুলে আছে বা ভেসে আছে, যেটাই বলি না কেন। তাহলে আমরা এখানে একটা ইমেজারি পেলাম যে পুকুরেও এভাবে মাছগুলোকে দেখা যায় বিভিন্ন অবস্থানে। এবং কি করছে, সেখানে বসে বসে মাছগুলো কি করছে, শিকার খোঁজার জন্য হয়তো চুপ মেরে বসে আছে, তাই না? এবং কবি দেখতে পেয়েছে তাদের মুখের ভিতরে, দেখো, দ্য জজ হুকড ক্ল্যাম্প অ্যান্ড ফ্যাংস, তাদের যে দাঁতের যে মাড়ি, সেখানে কি কি আছে, হুকটের মতো ছোট ছোট ক্ল্যাম্প রয়েছে। ক্ল্যাম্প হচ্ছে ছোট দাঁতগুলো, আর ফ্যাং হচ্ছে কোনগুলো বলো তো? হ্যাঁ, বড় দাঁতগুলো, তাই না? একদিকে হচ্ছে হুকের মতো, হুক কেমন, হুক কি বড়শি বলি না আমরা, বাঁকা বড়শির মতো, মাথা মাথা বাঁকা, এই যে দেখো এইগুলো যাতে সহজে আটকে দেয়, হ্যাঁ দেখো সহজে আজকে, এগুলো হচ্ছে কি হুকড ক্ল্যাম্প। আর এইগুলো হচ্ছে ফ্যাং, এই যে এইগুলো ফ্যাং, হ্যাঁ দেখো এই যে, ঠিক আছে? দেখো এই যে কিভাবে দেখাচ্ছে, এই যেগুলো হচ্ছে ক্ল্যাম্প, হুকড ক্ল্যাম্প, যেখানে মাছ বাঁধলে আর ছুটবে না শিকারি একবার, হ্যাঁ বলছে 700 দাঁত রয়েছে এখানে। ওকে, তাহলে দেখো, দ্য জজ হুকড ক্ল্যাম্প অ্যান্ড ফ্যাংস নট টু বি চেঞ্জড অ্যাজ দিস ডেট, অ্যাট দিস ডেট। অ্যাট দিস ডেট মানে কি, এই যে তার 3 ইঞ্চ যে পাইপটা, সেটা বয়স কেমন হতে পারে? বড় মাছের সমান বয়স হবে না ছোট?
ছোট। ছোট, হয়তো ছোট। কিছুদিন হলো। তা এই বলছে এই ডেটেও মানে এই সময়েও তাদের যে দাঁতগুলো, ক্ল্যাম্প এবং ফ্যাংগুলো, সেগুলো কিন্তু একটু আলাদা না, একদম বড় পাইকের মতো। এবং এইগুলো এত হিংস্র বা এত ধারালো দাঁত যে আর লাইফ সাবডিউড টু ইস ইনস্ট্রুমেন্ট। দেখো দাঁতগুলোকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, কারণ এগুলো হচ্ছে তার শিকারের ইনস্ট্রুমেন্ট, তাই না? আমরা মানুষেরা তীর, ধনুক, বন্দুক দিয়ে গুলি করে শিকার করি, তা ওদেরও তো শিকারির জন্য ইনস্ট্রুমেন্ট লাগবে। তাই এই দাঁতগুলো হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের কাছে যে কোনো লাইফ সাবডিউড হয়ে যাবে। সাবডিউড মানে কি? নতি স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, তাই তো? হ্যাঁ, একদম হার মেনে যাবে, এরকম আর কি, যে কোনো প্রাণ হার মেনে যাবে। তো এইভাবে তারা কি করছে, তাদের দাঁতগুলো দেখা যাচ্ছে। কবি জানো ওই যে লিলি প্যাডের নিচে অথবা যে ওই যে ঘাসের মধ্যে জড়িয়ে আছে মাছগুলো, সেগুলোর মানে ক্ল্যাম্প এবং ফ্যাংগুলো দেখেই কবি বলতে যাচ্ছে যে কত হিংস্রতা রয়েছে। এবং তারা কি করছে ওখানে বসে বসে, দ্য জিলস নিডিং কোয়াইটলি অ্যান্ড দ্য পেক্টোরালস। সাথে সাথে কি হচ্ছে, মাছগুলো যখন চলছে তখন দেখো তো, এই যে মাছগুলো যখন ভাসছে, বিশেষ করে তো সেটাই বলা হচ্ছে, দেখো দ্য জিলস নিডিং কোয়াইটলি, নিডিং মানে কি, নড়তে থাকা, মুভ করতে থাকা, কোয়াইটলি শান্তভাবে, সাথে সাথে পেট্রোলগুলোও নড়ছে। হ্যাঁ, তাই বলছে দেখো, অ্যাজ মেনশন বাই দ্য পয়েট ইন দ্য ফার্স্ট স্টেঞ্জার, দে আর বর্ন পারফেক্ট টু কিল অ্যান্ড সার্ভাইভ, সো ইট ইজ গ্রোজ, দেয়ার কামস নো নেসেসিটি অফ ইটস চেঞ্জ। দেখো ইটসেলফ একই রকম দাঁতগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম দ্য প্রবলেম অফ বিং আ পাইক অ্যাফেয়ার্স হেয়ার, অ্যাজ ইট হ্যাজ টু লিভ আপ টু এক্সপেকটেশন ইনবর্ন কোয়ালিটি, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ নট স্ট্রং এনাফ ইন ইটস কোর মাসল। দেখো এখানে দেখানো হচ্ছে সাবডিউড টু ইটস, মানে তার যে চেহারা, তার যে সেই বড় মাছ, তাকে কিল করার জন্য, সার্ভাইভ করার জন্য যে অস্ত্রগুলো লাগে, তার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, সেগুলো একদম একই রকম। আচ্ছা, কি কথা বুঝতে পেরেছো? তা এই হলো প্রথম এপিসোড। এখানে কবি ইন্ট্রোডিউস করলেন প্রথম দিকে যে সে কি ধরনের মাছ। এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবেন যে কতখানি হিংস্র। বলা হচ্ছে 3 উই কেপ্ট বিহাইন্ড গ্লাস, 3 উই কেপ্ট বিহাইন্ড গ্লাস। এই গ্লাস বলতে কি কি বোঝায় জানো তো? অ্যাকুয়ারিয়াম বুঝি আমরা, অ্যাকুয়ারিয়াম বুঝি। জি স্যার। মাছের অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখা হয়েছে মনে করো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, জি স্যার। এই যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখা হয়েছে একটা পাইক ফিশ। এইটা তো কবি এরকম 3টা পাইক ফিশ রেখেছিলেন একটা অ্যাকুয়ারিয়ামের ভিতর, গ্লাসের ভিতরে, ঠিক আছে তো? তো কি হয়েছিল, এবং জাঙ্গল ইন উইড, তারা যেহেতু উইড পছন্দ করে, তাই না? আমরা দেখলাম জঙ্গলে টঙ্গলের মানে যে সকল খড়কুটা থাকে বা হচ্ছে উইড টুইড থাকে, তার ভিতরে তারা বসে থাকে। তাই কবি করলেন কি, তার ওই অ্যাকুয়ারিয়ামের ভিতরেও জঙ্গল করে দিলেন। দেখো এই যে জঙ্গল আছে না অ্যাকুয়ারিয়ামের, যে পাতা, এই যে সব এইসব দিয়ে জঙ্গল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এইসব দিয়ে, তাতে মাছগুলো সুন্দরভাবে থাকতে পারে। এই যে দেখো এখানে একটা জঙ্গল আছে। হ্যাঁ, তাই বলছে জঙ্গলকে ভার করা হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে জঙ্গল এটা হচ্ছে কিন্তু 3 ইঞ্চ পাইক, দেখো ছোট, যাতে ইয়ার ভিতরে ঢুকে আর কি। তাই বলছে দেখো 3 ইঞ্চেস, তাহলে এখানে ছিল হচ্ছে কয়টা পাইক, কয়টা রাখছিলেন তিনি? তিনটা। একটা হচ্ছে দেখো 3 ইঞ্চিস, একটা 4 অ্যান্ড আরেকটা হচ্ছে 4.5। তাহলে 3টা পাইকের 3টা সাইজ। প্রথমটা কি, যেটা সবচেয়ে ছোট, তার সাইজ হচ্ছে কত ইঞ্চ? 3 inch. 3 ইঞ্চ। তারপরটা 4, আর সবচেয়ে বড়টা হচ্ছে 4 আর একটা 4.5। ফেড ফ্রাই টু দেম, তো তাদেরকে খাওয়ানোর জন্য আমি ছোট ছোট মাছ দিতাম। ফেড মানে খাওয়ানো, ফ্রাই মানে হচ্ছে ছোট মাছ, তাদের চুনোপুটি মাছ। তারপরে কবি একদিন হঠাৎ করে দেখলেন সাডেনলি দেয়ার ওয়ার 2, একটা যেন হারিয়ে গেছে। গেল কোথায় আরেকটা? আবার ফাইনালি 1, হাই হাই আরেকটা গেল কই? পরের দিন দেখে আরেকটা নাই। তাহলে কি হলো, কে খাইলো এদেরকে? বাকি দুইটাকে কে মানে কে নিয়ে গেল? হয়তো যে হ্যাঁ, ওই বড় যে, সে হয়তো বাকি ছোটগুলোকে খেয়ে নিয়েছে নাকি? এরকম ভাবে
তাহলে আমরা রাখলাম, তাই না? 3 উই, এই উই যে আসলে কারা তা জানি না, কবি মোটামুটি হয়তো মনে করছেন। তাই বলে দেখো, স্ট্যাঞ্জা 5 টক্স অ্যাবাউট দ্য poet's reminiscence of childhood where he kept 3 fish of different sizes, 3 inch, 4 inch and 4.5. উই does not tell us whether it is his friends or siblings, জানি না কারা, so উই is assumed as his friends. They kept them in a glass jar, but within a few days there was only one left, একটা আছে। It tells us that in this world of full of violence, only the stronger ones remain. তাহলে হয়তো বা যে হচ্ছে 4.5 সে হয়তো বাকি 3 and 4 কে খেয়ে নিয়েছে। ঠিক আছে, এইরকম হিংস্রতা দেখানো হচ্ছে। তা আমাদের মানুষের মধ্যে কি এরকম হিংস্রতা নাই? জি স্যার। এই যে খুনাখুনি, জি, স্যার। রাজনীতির জন্য, ক্ষমতার জন্য, টাকা ইনকামের জন্য, সম্পদের জন্য কি হচ্ছে? মারামারি হচ্ছে না? খুন করে ফেলতেছে মানুষ। কত হিংস্রতা আমরা, মানে পাইকের থেকেও আমরা আরো বেশি হিংস্র। এই যে দেখো যে গাজাতে যা চলতেছে, এটা কি পাইকের না বৈশিষ্ট্য মানুষের? এরকমই না? জি স্যার। একদম বোমা মেরে মানুষ উড়িয়ে দিচ্ছে। কি হিংস্রতা! কিসের জন্য করতেছে এটা? জাস্ট একটা বৈশ্বিক রাজনীতিতে এটা প্রভাব বিস্তার করার জন্য এটাকে জিইয়ে রাখা হয়েছে। এটা সমাধান করা কিন্তু একটা সদিচ্ছার ব্যাপার, মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই আমার জন্মের পর থেকে শুনতেছি, এখনো চলতেছে। এতে মানে কি যে হচ্ছে, এতে মানে কি যে উপকার হচ্ছে তার কিন্তু কোনো রেশ নাই, কিন্তু এটা চলছে। আচ্ছা, তো যাও একটু মিউট রাখো। আমরা কোকিলের সাউন্ড শুনতে পাচ্ছি। বসন্ত চলছে তো নাকি? আচ্ছা, বসন্ত এখনো ধরে রেখেছে কোকিল। আচ্ছা, এরপর কি বলছে দেখো। এটা গেল একটা উদাহরণ, একটা এক্সাম্পল, একদিনের ঘটনা, যে বাসায় হয়তো তিনি রেখেছিলেন, দেখলেন একটা আছে। এরপর হচ্ছে দেখো, উইথ আ স্যাগ বেলি অ্যান্ড দ্য গ্রিন ইট ওয়াজ বর্ন উইথ, অ্যান্ড ইনডিড দে স্পেয়ার নো বডি। দেখো, দে মানে কারা? পাইক। পাইক। দেখো, পাইক মাছ। স্যাগ বেলি, স্যাগ মানে কি? বস্তার মতো বড় পেট, তাই না? বস্তার মতো বড় পেট, আর তার রয়েছে হিংস্রতা। দেখো, গ্রিন, ওই যে একটা হিংস্রতা, ম্যালিভোলেন্ট যে গ্রিন, যেটা নিয়ে সে জন্মেছে, তাদের দেখলেই বোঝা যায় যে তারা কাউকে ছাড় দেয় না। দেখো, নিজের স্বজাতি, তাই না? আমি তো তাদেরকে খাইতে দিতাম, কবির মতে দেখো, ফেড ফ্রাই টু দেম, এমন না যে তাদেরকে আমি খাইতে দিতাম না, তারা না নিজেরা খাইতো। মানে মানুষের বৈশিষ্ট্য এমন না যে মানুষের টাকা পয়সা নেই। একজন রিক্সাওয়ালাকে আরেকজন খুন করতে যাচ্ছে, বলতো? যার টাকা নেই তাকে কেউ কেউ কোনোদিন কাউকে খুন করেছে? যার টাকা নেই, যে গরিব, করে ভিক্ষুক কি কাউকে খুন করেছে? বলো। নাকি যাদের আছে না, তারা স্যার। খুন করছে? রাজনৈতিক ক্ষমতা নিয়ে যাদের আছে তারাই তো বেশি খুনাখুনি করছে, নাকি? আমেরিকা কি গরিব দেশ? ইসরায়েল কি গরিব দেশ? স্যার। তাহলে তারা এত মারামারি করে বেড়াবে কেন? মারামারি তো করবো আমাদের মতো বাংলাদেশ, তাই তো? আমরা গরিব দেশ, আমাদের টাকা পয়সা কম, আমাদের নাই, আমরা অন্যদের যারা বড় ধনী আছে সে দেশে আক্রমণ করে ওদের থেকে নিয়ে আসবো। তা না, যারা শক্তিশালী দেশ, রাশিয়া ইউক্রেনের সাথে মারামারি করতেছে, আমেরিকা, ইসরায়েল, ভারত, এরা মারামারি করে বেড়াচ্ছে। এদের কি অভাব আছে? তাই বলতেছে, আমি তো খাইতে দিতাম, তারপরও দেখা যাচ্ছে নিজেদের ভিতরে মারামারি করে নিজেরাই মারা যাচ্ছে। তাই বলছে উইথ আ স্যাক বেলি। স্যাক বেলি মানে কি? বস্তার মতো পেট। পেট যেন এদের ভরেই না, বিশাল পেট, পুরো ফুলে থাকা পেট, এবং তার রয়েছে সে জন্ম থেকে পাওয়া একটা হিংস্রতা। সেই হিংস্রতা দিয়ে বলছে দে স্পেয়ার নো বডি, কাউকে তারা ছাড় দেয় না। হচ্ছে অন্য একদিন 6 পাউন্ড ইচ। আর একদিন অন্য একটা ঘটনা কবি বলতেছে, 2টা পাইক ফিশ দেখলাম, তাদের ওজন প্রত্যেকটার 6 পাউন্ড করে হবে, ওভার 2 ফিট লং, এবং কতগুলো লং, কত বড়? প্রায় 2 ফিটের উপরে, এক একটা 2 ফিটের উপরে লম্বা, এক একটা 6 পাউন্ড করে হবে। তাদেরও কি দেখলাম? হাই অ্যান্ড ড্রাই ইন দ্য উইলো হার্ব। তারা ওই যে উইলো হার্বগুলো যেগুলো আছে, ওই যে খড়কুটা আছে, শ্যালট আছে, তার উপরে মরে পড়ে শুকিয়ে আছে আর কি। ঠিক আছে তো? মানে হাই অ্যান্ড ড্রাই মানে ফুসে উঠেছে, ফুলে উঠেছে। মাছটা মরে গেলে কেমন হয়? ফুলে যায় না? ফুলে গেছে, এবং পুরো শুকিয়ে গেছে। কারণ কি? ওই উইলো হার্বের উপরে উঠে পড়ছে, মানে মনে হয় মারামারি করছে দুইজন মারামারি করে দুইজনই মারা গেছে। তাই বলে দেখো কিভাবে মারামারি করছে। দেখো, ওয়ান জ্যামড পাস্ট ইট জিলস ডাউন দ্য আদার্স গালিট।
মানে একজনের ফুলকা মানে মাথা পর্যন্ত পুরো কি হয়েছে, আরেকজনের মুখের ভিতর ঢুকে গেছে, মানে মারামারি এমন ভাবে করছে। হ্যাঁ, তাই বলছে জ্যাম্ড মানে কি, জ্যাম্ড মানে কি ঢুকিয়ে দেওয়া, জ্যাম্ড করে দেওয়া, পাস্ট। জ্যাম্ড পাস্ট মানে মুখের ভিতর ঢুকে দেওয়া, কি ঢুকিয়ে দিয়েছে, জিল। জিল মানে কি একদম কান কোয়া পর্যন্ত। ডাউন দ্য আদার্স গালিট, গালিট মানে কি একদম মুখের গহ্বর, যেটা বলা হচ্ছে, যেটা আমরা পাইক ফিশের এই যে মুখ দেখলাম না ইনসাইড, এইটাকে মনে করা হচ্ছে গালিট, এই যে এর ভিতরে দেখো। আমরা যদি একটু ইমেজটা দেখে আনি, আচ্ছা এটা তো ছোট মাছ দেখাচ্ছে, মোটামুটি আমরা একটা ইমেজারি তৈরি করে নিতে পারি, কারণ এই যে এগুলো হচ্ছে গালিট। হ্যাঁ, এর ভিতরে আরেকজনের মাথা ঢুকে গেছে, এই যে এটা দেখতে পারো। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা একটা ফিশ, জি স্যার। এটা একটা ফিশ। এইভাবে মোটামুটি দুইজন মারামারি করে মনে করে এরকম পড়ে আছে। আচ্ছা, তো যাই হোক, এবং যার মুখটা অন্যের ভিতরে ঢুকে যাচ্ছে সেটা তো দেখা যাচ্ছে না, কিন্তু যার ফেসটা বাইরের দিকে আছে, যার মুখের ভিতরে ঢুকছে, তার চোখগুলো বের হয়ে আছে, একদম স্টেয়ার্ড হয়ে আছে। হ্যাঁ, দ্য আউটসাইড আই স্টেয়ার্ড, মানে মৃত মানুষের চোখ অনেক সময় খোলা থাকলে যেমন লাগে। হ্যাঁ, মানে চোখ খোলা মৃত মানুষের মতো। তো এরকম মাছ তো কখনো চোখ বন্ধ করে না, জানো তো? মাছ কিন্তু কখনো চোখ বন্ধ করতে পারে না। হুম, কারণ মাছের চোখের উপরে কি নাই, আমাদের মধ্যে যেমন পর্দা আছে, ওর নাই। ওর একটা সাদা একটা আবরণ আছে, সেটা ফিল্ম বলা হচ্ছে। হ্যাঁ, সে ফিল্ম আছে। তাহলে দেখো আউটসাইড আই স্টেয়ার্ড, আউটসাইড মানে হচ্ছে যে মাছটার ফেস আউটসাইডে আছে, সে চোখটা বড় বড় করে তাকিয়েছে, কারণ এক ধরনের হিংস্রতা। বলছে কি অ্যাজ আ ভাইস লক্স, মানে চোখের উপরে যেন ভাইস বা হিংস্রতা যেন এখন লক হয়ে আছে, আটকে আছে, দেখা যাচ্ছে। দ্য সেম আয়রন ইন ইজ আই, আয়রন মানে কি, আয়রন লুক মানে কি হিংস্রতা একটা লুক তার চোখে এখনো লেগে আছে। দো ইটস ফিল্ম শ্রাঙ্ক ইন ডে, যদিও মারা যাওয়ার কারণে তার উপরের যে পাতলা আবরণ এটা শুকিয়ে গেছে, তারপরেও চোখের ভিতরে যে মারামারি করার আগে যে একটা হিংস্রতা, মানুষ যখন একজনের সাথে মারামারি করে তখন ফেস টেস কি খুব নর্মাল থাকে না হিংস্রতা থাকে বলো তো? চোখের ভিতর হিংস্রতা থাকে। হ্যাঁ, তাহলে একটা মানুষের চোখ কেমন লাগে দেখো। এই যে এরকম দেখা যাচ্ছে না, হিংস্রতা একটা ভাব, চোখ বড় বড় করে তাকানো, এইরকম। হ্যাঁ, তো এরকম ভাব যেন ওই মাছের চোখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইটা মানে মারা গেছে তারপরে। তাহলে দেখো দিস স্পিসিস আর বোর্ন টু কিল সো দে স্পেয়ার নো বডি। হ্যাঁ, ইভেন অফ ইটস ওন কাইন্ড, এই জন্য আমরা দেখলাম। হিয়ার হি গিভস অ্যানাদার ইনসিডেন্ট হোয়ার হি হ্যাড টু উইটনেস টু পাইকস অফ অ্যাবাউট 6 pounds and 2 feet long goes against each other while fighting। দেখো মারামারি করার সময় ওয়ান এন্টার্স ইনটু দ্য মাউথ অফ আদার কজিং ডেথ টু বোথ, দুইজনই মারা গেছে এই কারণে। দ্য ইনসিডেন্টস প্রেজেন্টস আ শেয়ার ট্রুথ দ্যাট ভাইস নেভার বিগেট ভার্চু। হ্যাঁ, যে পাপ কখনো আমাদের ভালো কিছু আনে না, বরং এটা ধ্বংস হয়ে নিয়ে আসে। এটা বলা হয়েছে। ওকে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবার আরেক দিনের ঘটনা বলছে, একটা পুকুর আছে, আ পন্ড আই ফিশড। আমি একটা পুকুর আছে, যে পুকুরে আমি মাছ ধরতাম। 50 years অ্যাক্রস, পুরো 50 গজ হবে, মানে 50 গজ না পুরো আয়তন। হুজ লিলিজ অ্যান্ড মাস্কুলার টেন্স had outlasted every visible stone of the monastery that planted them। হ্যাঁ, বলছে এই পুকুরের পাশে একটা মোনাস্টারি রয়েছে। মোনাস্টারি বুঝছো তো? আশ্রম। আশ্রম, তাই তো? যে আশ্রম, ওখানে কি করেছিল, এই মাছগুলোকে বা এই যে লিলি গাছগুলোকে প্ল্যান্ট করেছিল, মানে লাগিয়েছিল। তাই বলছে সেই পুকুরে আছে কি, যেখানে লিলি ফুল আছে অ্যান্ড মাস্কুলার টেন্স আছে। টেন্স বুঝো তো? হোয়াট ইজ টেন্স? এটাও কিন্তু আর এক ধরনের মাছ। দেখো টেন্স ফিশ, এই যে এই জাতীয় মাছ। হ্যাঁ, এই 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 মাছগুলো এই পুকুরে আছে।
ইউরোপিয়ান ফ্রেশ ওয়াটার ফিশ অফ কার্প জাতীয়। The tense fish আছে বলছে whose lilies and muscular tens had outlasted মানে কি, মানে এভরি ভিজিবল স্টোন, মানে ওই পুকুরে, মানে যে পুকুরটা আছে সে পুকুরের পাশে হয়তো একটা মনস্টারি আছে, মনস্টারি বানাতে যেমন যে স্টোন লাগে, তাই তো, ঠিক ওরকম স্টোনগুলোর যে বয়স তার থেকেও বলছে কি, তার আউটলাস্ট মানে কি, কোনো কিছু বয়সে পেরিয়ে যাওয়া, তাই তো, সময়ে যেগুলোকে আউটলাস্ট করে দেখো, আউটলাস্ট মানে কি, তো আউটলাস্ট হচ্ছে ভার্ব কিন্তু, দেখো লিভ অর লাস্ট লঙ্গার দেন, কোনো কিছু থেকে বেশি পরিমাণে সময়ে বেঁচে থাকা, আর সারভাইভ বা আউটলিভ। তাহলে এখানে এই যে পন্ডে যে ফিশগুলো আছে, যে লিলি প্যাডগুলো আছে, এটা অনেক দিন বয়স, অনেক দিন, এবং পুকুরটাও দেখো স্টিল লিজেন্ডারি ডেপথ, এবং পুকুরটার গভীরতাও ব্যাপক। লিজেন্ডারি মানে কি, মানে নাম আছে বলা যায়। অনেক সময় বলি না যে এই গ্রামে একটা পুকুর আছে বিশাল গভীর, সবার কাছে আশ্চর্যজনক মনে হয় পুকুরটাকে, হ্যাঁ, এরকম হয় না অনেক সময়। জি স্যার। তাই লিজেন্ডারি শব্দটি ইউজ করা হয়েছে মানে বোঝানোর জন্য যে মিস্টিরিয়াস জাতীয় একটা পুকুর। এবং এটা দেখো সিমিলি কেমন ইউজ করেছে, ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড। এটার ভিতরে কি কি আছে বলো তো, এখানে কি কি ফিগার স্পিচ আছে কেউ বলতে পারবা? কয়টা খুঁজে পাও দেখি তো একটার ভিতরে? সিমিলি। আর কিছু? শুধু সিমিলি? এটা কি অতিরঞ্জিত করা হয়েছে না, হাইপারবলি হতে পারে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওরকম দুটো আছে এখানে, হাইপারবলি, তাই না? তাই বলছি ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড। এবং এই পুকুরে তো লিলি ফুলও আছে, টেন্সও আছে, তার সাথে কি ইট হেল্ড পাইক, এবং এই পুকুরে মাছ আছে, পাইক ফিশ আছে, টু ইমেন্স টু স্টায়ার, হ্যাঁ, বিশাল বিশাল, ইমেন্স মানে কি, বিশাল বিশাল, যে ফিশগুলো এত বড় বড় যেন তারা অনেক সময় বেশি, মানে মোটা হয়ে গেলে, বেশি বয়স হয়ে গেলে কি মানুষ কি চলতে পারে? না। চলতে পারে না। তো মাছগুলোর অবস্থা এরকম, এন্ড সো ইমেন্স এন্ড ওল্ড, এবং এত বিশাল বিশাল এবং এত মানে বয়স্ক, দ্যাট পাস নাইট ফল আই ডেয়ার নট কাস্ট। কাস্ট মানে কি, ফেলা। কি ফেলা? হয়তো মাছ ধরা, ওই যে বলছেন আমি মাছ ধরতাম। দেখো আপন্ড আই ফিশ কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, হ্যাঁ। একটা পুকুর আছে যেখানে মাছ ধরতাম, তা মাছ ধরার জন্য যে মানুষ কি করে, ছিপ ফেলে না? ছিপ ফেলে। ওই ছিপ আমি একটু রাত হয়ে গেলে, দেখো দ্যাট পাস নাইট ফল আই ডেয়ার নট কাস্ট, এত বিশাল বিশাল মাছ আছে, হ্যাঁ, এবং এত হিংস্র মাছগুলো যে একটু সন্ধ্যা হয়ে গেলেই, নাইট পড়ে গেলে, নাইট ফল মানে কি সন্ধ্যা হয়ে যাওয়া, নাইট ফল হলে আমি আর ওখানে ছিপ ফেলার সাহস করি না, এইরকম। তাই বলছে দেখো, হ্যাঁ, যে স্টেঞ্জা 8 and 9 speaks about the pond where the poet usually goes fishing. It looks like a fine place for fishing having spread across 50 years. দেখো, it is very old pond with lilies and tens, also known as a doctor fish. দেখো, হ্যাঁ, is a fresh and brackish water fish of দেখো cyprinid family. আচ্ছা যাও, কত দরকার নেই, has outlasted the stone with which the monastery has built them. Legendary depth suggests that the depth of pond is unclear. He metaphorically compares the pond to England to imply that both are impenetrable and known to the outsider only through legend. এটা শুধু লোক মুখেই পরিচিত, ঠিক আছে তো, শুধু লোক মুখেই পরিচিত, কিন্তু এটা আসলে আমাদের কাছে ওইভাবে পরিচিত না। এত গভীরতা, এত ইন্টারেস্টিং একটা পুকুর যে শুধু গল্পেই চলে, এর মধ্যে লিজেন্ডারি ডেপথ, হ্যাঁ। Beside, it has also been a home for many pikes, which are so immense and old, provided that the poet states that he has never dared fishing after nightfall. It is another see-through to his fear for pike, the aftermath of his witness a pike killing another pike. হ্যাঁ, মানে এখানে আমরা কয়টা এপিসোড পেলাম বলো তো, ঘটনা কয়টা পেলাম পাইকের? অলরেডি দুটো পেয়েছি তো নাকি? একটা হচ্ছে কার ভিতরে, অ্যাকুয়ারিয়ামের ভিতরে একটা ঘটনা দেখলাম, অ্যাকুয়ারিয়ামের মধ্যে, পন্ডের মধ্যে। আর পন্ডে দেখলাম কি মারামারি করে মনে পড়ে আছে নাকি, এইটা। এখন জি, আরেকটা স্যার। পুকুরের কথা বলবেন তিনি, ঠিক আছে, আরেকটা পুকুরের কথা। তো বলছে তারপরও কি, যেহেতু যারা মাছ ধরার অভ্যাস, হ্যাঁ, মাছ ধরা যাদের একটা প্যাশন বা হবি, তারা কি বসে থাকতে পারে না? পুকুর দেখলে হাত নিষ্পিস করে একটু মাছ ধরবো বলে।
পুকুর দেখলেই হবে। হ্যাঁ, পুকুর টুকুর দেখলেই সবসময় ইচ্ছা করে মাছ ধরবো। হ্যাঁ, আচ্ছা, তাই কি বলছে দেখো, তারপরেও বাট সাইলেন্টলি কাস্ট, হ্যাঁ, তারপরও আমি মানে শান্তভাবে ধীরে সুস্থে ছিপ ফেলতাম অ্যান্ড ফিস্ট, এবং মাছ ধরতাম। কিভাবে? উইথ দ্য হেয়ার ফ্রোজেন অন মাই হেড, মানে এত ভয়ে ভয়ে আমি মাছ ধরতাম যে আমার মাথার চুল খাড়া হয়ে যেত। দেখো, ফ্রোজেন হেয়ার মানে কি, হেয়ার ফ্রোজেন মানে কি, খাড়া হয়ে যাওয়া, অন মাই হেড ফর হোয়াট মাইট মুভ। হুম, কারণ কি, যখনই দেখতাম যে কোনো কিছু মুভ করছে বা পানি একটু নড়ে উঠছে, ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। ফর হোয়াট আই মাইট মুভ, ভাবতাম এই তো একটা চোখ, হ্যাঁ, মানে চোখের সামনে কোনো কিছু নড়তে দেখলে ভয় পেয়ে যেতাম। অথবা দ্য স্টিল প্ল্যাশেস অন দ্য ডার্ক পন্ড, অথবা কোথাও হয়তো বা পানির একটা ঝাপটা এসেছে। অনেক সময় কি, মাছ পুকুরে লাফ দিলে কি হয়, পানি ছড়িয়ে পড়ে না, স্প্ল্যাশ করে না? তাহলে অন্ধকার জি পন্ড, স্যার। এখানে ডার্ক পন্ড বলতে কি, পুকুরটা কালো নাকি যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য কালো, এটা বোঝাতে মানে ইউজ করা হয়েছে কোনটা? সন্ধ্যা রাত হয়ে হয়ে গেছে গেছে। এই জন্য। ব্যাপারটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে, তাই না? হুম। তাই বলছে এখানে। এবং দেখো, দ্য স্টিল স্প্ল্যাশেস অন দ্য ডার্ক পন্ড, আউলস হাসিং দ্য ফ্লোটিং উডস। আর এদিকে তাহলে কি আমি মাছ ধরছি, চোখ একদম ভয়ে ভয়ে। আর ওদিকে সন্ধ্যাবেলা, তাই তো, ফ্লোটিং উডস বলতে বন তো আর উড়ে না, হয়তো বনের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। এই বাতাস বয়ে যাওয়া, হ্যাঁ, যে বনটাকে, সেটাকে হচ্ছে ফ্লোটিং উড। আর সেই ফ্লোটিং উড থেকে কি কি করছে, আউলা হাসিং, পেঁচা ডাকছে। হ্যাঁ, মানে এক ধরনের, দেখো, পেঁচা পাখি কি একটা শুভ পাখি না অশুভ? অশুভ। অশুভ। এখানে যে তিনি অন্য পাখির কথা বলতে পারতেন, কিন্তু অন্য পাখি না বলে তিনি আউলকে নিয়ে আসলেন, হ্যাঁ, দেখানোর জন্য যে দেখুন কি অবস্থা, চারিদিকে কি কি পরিমাণ ভয় আমি পাই। আউলস হাসিং দ্য ফ্লোটিং উডস, ফ্রেইল অন মাই ইয়ার এগেইনস্ট আ ড্রিম। আর আমি তো মাছ ধরছি ভয়ে ভয়ে, ওদিকে বন থেকে পেঁচার ডাক ভেসে আসছে, কিন্তু পেঁচার ডাক আমি শুনতে পাচ্ছি, কিন্তু এত হালকা সাউন্ড আমি শুনতে পাচ্ছি, জানো, মনে হচ্ছে আমি স্বপ্নে স্বপ্নে শুনতেছি। তাহলে ফ্রেইল অন মাই ইয়ার এগেইনস্ট দ্য ড্রিম, এবং ডার্কনেস বিনিথ নাইটস ডার্কনেস হ্যাজ ফ্রেড। এবং আস্তে আস্তে কি কি হচ্ছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ডার্কনেসের পর ডার্কনেস এসে কি করতেছে, চারিদিক ঢেকে ফেলতেছে, মানে গভীর অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন যেন ডার্কনেস গুলো যেন কোথাও বন্দি ছিল। যেমন অনেক সময় পানি ছেড়ে দিলে কেমন হয়, ওই যে ভারত যদি ফারাক্কা বাঁধ আমাদের ছেড়ে দেয় তো কেমন হবে? হুম, আমরা কি ভেসে যাবে। একদম ডুবে মরবো নাকি? তা ওরকম মনে হচ্ছে অন্ধকার গুলো দিনের বেলায় কোথায় আটকে রাখা হয়েছিল, ঠিক আছে তো, অন্ধকার গুলোকে যেন আটকে রাখা হয়েছিল, সে অন্ধকার গুলোকে যেন ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই অন্ধকার যেন চারিদিক থেকে ছুটে এসে চারিদিক অন্ধকার করে দিচ্ছে, হ্যাঁ, চারিদিকে কালো গভীর অন্ধকারে ঢেকে দিচ্ছে। আর যখন চারিদিকে অন্ধকার হচ্ছে, ঠিক সেই সময়ে দ্যাট রোজ স্লোলি টুয়ার্ডস মি, আর আমি ধীরে ধীরে দেখতেছি, কি দেখতেছি, আমি কি অন্ধকার দেখতেছি নাকি পাইক ফিশ দেখতেছি? হ্যাঁ, পাইপ পাইক ফিশ। ফিশ কি করছে, ওয়াচিং, সে যেন আমার দিকে এগিয়ে এগিয়ে এসে আমাকে দেখতেছে। হয়তো এসে লাফ দিয়ে আমার গাড়ির উপর পড়লো কিনা, তাহলে তো আরো ভালো হতো নাকি? তারপরে সেই পাইক, দেখো একটা পাইক হয়তো রোজ স্লোলি টুয়ার্ডস মি ওয়াচিং। এই পর্যন্ত কবি শেষ করে দিলেন, কেমন জানি বুঝলাম না, কবিতাটা শেষ হয়নি। মনে হচ্ছে যেন ইনকমপ্লিট একটা বিষয়, এখানে কিছু একটা হওয়ার কথা ছিল, কিন্তু কবি এটুকু দেখালেন যে এটা একটা হিংস্র প্রাণী, একটা মাছ, যেটা দেখে কবি নিজেও কি করতেন, ভয় পাইতেন। ভয় ভয় পাচ্ছে। তো এরকম মানুষের ব্যাপারটা এরকম, ঠিক আছে তো, মানুষ চারিপাশে থাকলেও আমরা মানুষকে ভয় পাই, কে যে কেমন আমরা জানি না, সবাই মোটামুটি সবাই সবাইকে ঠকিয়ে চলতে পারলেই বেঁচে যায়, হ্যাঁ। তারপরে দেখো, ইন স্ট্রেঞ্জার 10 and 11 হি টেলস আস অ্যাবাউট হাউ হিজ ফেয়ার অফ পাইক গ্রু অ্যালং উইথ হিম, হ্যাঁ, ইভেন নাও হি ক্যারিজ দ্যাট ফেয়ার, মানে এখনো কবির মনে আছে যে আমি মাছ, দেখো পাস্ট টেন্স কিন্তু, তাই না, এগুলো কিন্তু পাস্ট টেন্স ছিল, সে কবি সেই ভয়ের ব্যাপারটা কিন্তু আমাদের ভিতরে জাগিয়ে তুলেছেন, হ্যাঁ। অ্যাজ আ রেজাল্ট হোয়েন এভার হি গোজ টু দ্যাট পন্ড ফর ফিশিং হি নেভার ডেয়ার টু মেক নয়েজ বাট ফিশ সাইলেন্টলি, মানে কোনো রকম আওয়াজ না করেই নীরবে শান্তভাবে তিনি মাছ ধরতেন।
The following line details the experience of fishing at night in the pond. It is not clear if the poet has dreamed of fishing or had he trailed his fare of fishing in the pond at night. বলছে এখানে আসলে তিনি স্বপ্নে স্বপ্নে মাছ ধরছিলেন না বাস্তবে সেটা বোঝা যায়নি, কারণ তিনি এখানে ড্রিম টিম ইত্যাদি কথা নিয়ে এসেছেন, হ্যাঁ, যে প্যাঁচার সাউন্ড শুনতে পাচ্ছেন কিন্তু ড্রিমের মতো করে। He illustrated that the dreadful experience of fishing with all his hairs frozen on his head, which reflects his fear of what could be moving beneath the water or eyes would be watching him. The night near the pond unfolds with owl hushing the woods, which looks like floating due to the extreme darkness. এছাড়াও কি, as the darkness of the night unfolds, he proposes that darkness beneath the pike is freed. It raises, keeping his eyes fixed on the poet as if it is watching his action. মানে কোন একটা পাইক হয়তো পানির ভিতর থেকে উঠে আসছে কবিকে যেন দেখতে দেখতে, হ্যাঁ, একদম চোখ ফিক্সড করে কবির দিকে যেন এগিয়ে এসে কবিকে কখন এসে কি করে হামলা করে না। যেহেতু পাইকগুলো অনেক বড় বড়, যদি একবার কবির হাত চেপে ধরে টেনে নিয়ে যায় পানির ভিতর, হ্যাঁ, এবং যদি সব পাইক মিলে একবারে খাওয়া শুরু করে, তাহলে কি অবস্থা হবে কবির? বাঁচতে পারবে? না স্যার। এরকম এক ধরনের হিংস্র মাছ আছে আর একটা, হ্যাঁ, মানে পুঁটি মাছের মতো সাইজ, নাম শুনছো কখনো? পিরানহা না কি যেন বলে। এই যে মাছটা, হ্যাঁ, এই যে এরকম, দেখছো এই দাঁতগুলো দেখো, ছোট মাছ কিন্তু। এই যে দেখো এখানে এটা একটা সিনেমা আছে, দেখা যাচ্ছে এরকম পানিতে মানুষজন সাঁতার কাটছে, একবারে ধরে ফেলছে, একদম খেয়ে নিবে। তো এই হলো মেইনলি কবিতাটা আমাদের, কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো দয়া করে একটু সামারিটা, তোমাদের প্যারাফ্রেজটা একটু পড়ে নাও তো সবাই, তোমাদের বই থেকে একটু পড়ে নাও। আচ্ছা, পড়েছি সবাই আমরা? জি স্যার। ওকে, কারো কোথাও সমস্যা আছে বুঝতে? না স্যার। না স্যার। তাহলে তোমাদের কাজ হবে এই শীটটা যে দিয়েছি তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস এই অংশটা একটু ভালো করে পড়বা, কারণ এখানে কোশ্চেন আনসারের সাথে যাবে, হ্যাঁ, থিমেটিক অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই দুই জায়গাটা, হ্যাঁ, যাতে কোশ্চেন আনসার একটু ভালো হয়। আচ্ছা, তো আমাদের আরেকটা কবিতা বাকি আছে, ওটা হয়তো একটু সময় লাগবে, তো আজকে আর না, ওটা আমরা আগামী দিন শেষ করবো। হ্যাঁ, আগামী দিন ওটা আবার আছে যে শেষ করে। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলবা? না স্যার। আরিফুল? না স্যার। তাহলে যেহেতু এখন আজকে তোমাদের টেস্ট নেওয়ার কথা আছে, তোমরা একটু ভালো করে পড়তে থাকো। আর আমি এর চ্যাপ্টার 3টা দিয়ে দিলাম, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্কের চ্যাপ্টার 3, এটা আমি আজ থেকে দিয়ে দিলাম। আজ হচ্ছে কত, 5 তারিখ, এটা মোটামুটি 12 তারিখ পর্যন্ত চলবে, 12 এপ্রিল পর্যন্ত। এটা হচ্ছে রিভাইজ দ্য টেক্সট এন্ড রিড দ্য সামারি, অফ পাইক। ওকে, আর আমাদের ফর্ম ফিল আপ কি হচ্ছে এপ্রিলেই হয়ে যাবে? এখন কি ডেট দিয়েছে? না স্যার, দেয়নি। এমনি কোথায় যেন একটা পোস্ট দেখলাম এই টাইপের। ওটা শুরু হতে পারে, ও 2 মাস ধরে চলবে, টেনশন নেওয়ার কিছু নাই, এপ্রিল মে চলবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো। তাহলে আগামী আবার কবে ক্লাস আছে?
সোমবারে। হ্যাঁ, তো সোমবারে আবার কথা হবে। ওকে, তো সবাই ভালো থাকো, আর যে পড়াগুলো দিচ্ছি সেগুলো নিয়মিত করতে থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।